ঠিক দরজার সামনে মেঝের উপর একটি পুরুষের মৃতদেহ ডান দিক কাত হয়ে পড়ে আছে, পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে পুরো কদাকার করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, সোনালি সকালে আমি সোনালি আবার নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। কেমন আছো তোমরা সবাই? এই ঠান্ডার মরশুমে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর হ্যাঁ, সবাই একটু সাবধানে থেকো, ঠান্ডা লাগিয়ে ফেলো না কিন্তু। শীতের নরম রোদ গায়ে মেখে চারপাশে ঘুরে বেরিয়ে শীতটাকে উপভোগ করো। এখন তো পরীক্ষা শেষ হয়ে যায়, ছুটির মরশুম, তার সঙ্গে বড়দিন আর নতুন বছরের আনন্দ তো আছে। তাহলে সোনালি সকালের বন্ধুরা সবাই নিজেরাও ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। আজকে আমরা শুনব ব্যোমকেশের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রুম নাম্বার 2। এই গল্পটা আমরা পার্টে পার্টে শুনব। আজকে শুনব পার্ট 1। তো বন্ধুরা, যারা আজকে প্রথমবার সোনালি সকালে আমার গল্প শুনতে এসেছো, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর শুধু সাবস্ক্রাইব করলেই চলবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে। না হলে আর কি, গল্পের এই পার্টগুলো তোমরা হারিয়ে ফেলবে, তখন আবার খুঁজে খুঁজে বের করতে হবে। আর আমার যারা এতদিনকার বন্ধু, যারা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছো, ভরসা দিয়েছো, তারা আগের মতন আমার গল্পকে আর আমার সোনালি সকাল চ্যানেলকে ভালোবেসো। আর অবশ্যই গল্পটা শুনে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক গল্প রুম নাম্বার 2। আজকে প্রথম পর্ব। নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশচন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধড়মড় করে বিছানায় উঠে বসলেন। আজ বেজায় দেরি হয়ে গিয়েছে। তিনি ডাকলেন, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল চৌকস লোক। হোটেলের প্রতিটি খুঁটিনাটির প্রতি তার নজর আছে। হরিশচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আজ্ঞে, তেতলার সবাই জানিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিলাম, সাড়া পেলাম না। হরিশচন্দ্র বললেন, দোতলার 2 নম্বর, রাজকুমার। ঠিক আছে, 15 মিনিট পরে আবার টোকা দিও। বাজারে কে গিয়েছে? গুণধর বললে, জেনারেলকে নিয়ে সরকার মশাই গিয়েছেন। হরিশচন্দ্র উঠতে উঠতে বললেন, বেশ, আমার চাটা নিয়ে এসো। তিনি কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী অ্যাভিনিউ ও গড়িয়াহাটের চৌমাথা থেকে অনতি দূরে নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলিতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে। সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতন সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলাম করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায়
ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ এবং অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি এবং বিলাতি 2 রকমের খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছে খেতে পারে। হোটেলে থাকার মাশুল বিলিতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময়ই পূর্ণ থাকে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অতিথিরাই এখানে আসেন। আধ ঘন্টা পরে হরিশচন্দ্র বাথরুম থেকে বিলিতি পোশাক পরে বেরোলেন। হরিশচন্দ্র দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায়। বয়স আন্দাজ 45, চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা এবং সংসার বুদ্ধি পরিস্ফুট। টেবিলের ওপরে চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশচন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন এবং 2টি অর্ধসিদ্ধ ডিম। আহারের সময় হরিশচন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর আর নিয়েছিলে? গুণধর বলল, আগে এবারও সাড়া পাওয়া গেল না। হরিশচন্দ্র ভ্রুকুটি করলেন, তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেলে বললেন, চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশচন্দ্র পশ্চাৎবর্তী গুণধরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিরে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? গুণধর বলল, আগে ছিলেন। রাত্রি 8:45টার সময় আমি নিজের হাতে তাকে ডিনার পৌঁছে দিয়েছি। হরিশচন্দ্র একটু ভেবে জিজ্ঞাসা করলেন, রাত্রিরে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? গুণধর জবাব দিল, আপনি ফিরলেন 11টার সময়, তারপর আমি সদর দরজা বন্ধ করেছি। দোতলায় এক সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে, সব দরজা ভেজানো। হরিশচন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশচন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও কেউ সাড়া দিল না। হরিশচন্দ্র আরও গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু। তবুও সাড়া নেই। হরিশচন্দ্র তখন দড়ির হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেল ঘুরল না। দড়ি ইয়েল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরের থেকে দড়ি খুলবে না। হরিশচন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে 2টি মুন্ডু উঁকি মারল। 1 নম্বর যিনি উঁকি মারলেন তিনি একজন বয়স্যসী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়েছিলেন মধ্যবয়স্ক একটি পুরুষ। তিনি বললেন, ম্যানেজার বাবু, আমার জ্বর হয়েছে, শীঘ্রই একজন ডাক্তার ডেকে পাঠান। মহিলাটি বেরিয়ে এলেন। তিনি বললেন,
আমি ডাক্তার। তিনি হরিশচন্দ্রকে পেরিয়ে ৩ নম্বর ঘরের সামনে গেলেন। ৩ নম্বরের অধিবাসী শচীতোষ সান্যাল। তিনি আরক্ত চক্ষু বিস্ফোরিত করে একবার ডাক্তারের পানে তাকালেন, তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশচন্দ্র গোছা থেকে চাবি বেছে নিয়ে তালায় পরালেন। দরজা একটু ফাঁক করে ভিতরে দেখলেন। তারপর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় তখন কেউ নেই। হরিশচন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এখনই আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় শীতকারের মতন শোনাল। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। ৩ নম্বর ঘরে মহিলা ডাক্তার শোভনা রায় রোগী শচীতোষ সান্যালকে বিছানায় শুইয়ে তার টেম্পারেচার নিলেন, নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন। তারপর বললেন, কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন। শচীতোষ বললেন, জ্বর কত? ডাক্তার বললেন, 99। শচীতোষ ব্যাকুল হয়ে বললেন, গায়ে যে ভীষণ ব্যথা। ডাক্তার বললেন, ও কিছু নয়, দোরসার সময় ওরকম ঠান্ডা লেগে যায়, আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। শচীতোষ বললেন, আপনার ফি কত? ডাক্তার বললেন, আমায় ফি দিতে হবে না। ৩ নম্বর ঘর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর ২ নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশচন্দ্র তখন নিজের অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন, শিগগির আসুন, খুন হয়েছে। গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী ব্যোমকেশের নিমন্ত্রণ ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটি থানার অধিকারী থানাদার। ব্যোমকেশরা যখন কেয়াতলার জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমেই বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুকে এবং সহৃদয় ব্যক্তি। বয়সে তিনি ব্যোমকেশের চেয়ে কিছুটা ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। ব্যোমকেশের সঙ্গে অজিত এসেছিল নিমন্ত্রণ খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল, কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পরে অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আপনি না হয় রাতটা এখানেই থেকে যান, কাল সকালে একেবারে বাড়ির কাজ তদারক করে বাসায় ফিরবেন। ব্যোমকেশ বলল, মন্দ কথা নয়। অজিত, তুমি আজ ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এ পাড়া থেকে ও পাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকালে 7:45 সময় ব্যোমকেশ চা জল খাবার খেয়ে বেরোবার উপক্রম করছে, এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন।
দু একটা কথা বললেন, তারপর ফোন রেখে দিয়ে ব্যোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকায় একটা হোটেলে খুন হয়েছে। বেশ রহস্যময় ব্যাপারই মনে হচ্ছে। আপনি যাবেন আমার সঙ্গে? ব্যোমকেশ বলল, রহস্যময় খুন? নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলেই রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশচন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছে। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার এসে গিয়েছেন দেখছি। আপনি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ। রাখালবাবু বললেন, আপনি লাশ আবিষ্কার করেছেন? আগে হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, এবার আপনি কি জানেন সংক্ষেপে বলুন দেখি। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশচন্দ্র সব বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজ করেছেন। চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন হয়ে যাক। হরিশচন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন। তার পিছনে রাখালবাবু, ব্যোমকেশ এবং ডাক্তার। দোতলার 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে এখন একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশচন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটা দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের উপর একটি পুরুষের মৃতদেহ ডান দিক কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি এবং গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে। তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো। শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। মৃত্যুর কারণ অন্যত্র। মৃত্যুর কারণ কোথায় সেটা আমরা জানব গল্পের পরবর্তী পর্বে। বন্ধুরা, আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেকটা করে উৎসাহ দেয়। আর তোমাদের সাবস্ক্রিপশনের ফলে আমি কিন্তু আরও নতুন নতুন গল্প আনার উৎসাহ পাব। তাহলে বন্ধুরা, রুম নাম্বার 2-এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি সোনালি আবার আসবো তোমাদের কাছে সোনালি সকালের দরবারে। ততক্ষণের জন্য তোমরা গল্পটা পড়ো, নিজেদের বন্ধুদের মধ্যে গল্পটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও গল্পটা কেমন লাগলো।